বাড়িটায় যাওয়ার পর থেকেই বাবাইয়ের মধ্যে অদ্ভুত এক পরিবর্তন খেয়াল করলাম। সর্বক্ষণ অদৃশ্য কারোর সঙ্গে ও যেন কথা বলছে, কাউকে একটা দেখতে পাচ্ছে। প্রথমটা অতটা গুরুত্ব না দিলেও কয়েক মাসের মধ্যে যা ঘটল তা ভাবলে এখনো শরীর শিউরে ওঠে। যে ঘটনার কথা বলছি সেটা ওই 2020 এপ্রিল মে মাসের দিকে। সদ্য করোনা মহামারী আছড়ে পড়েছে এই পৃথিবীর বুকে। সর্বত্র লকডাউন। ওই বছরের মার্চ মাসেই আমি আমার ছেলেকে নিয়ে পানিহাটির কাছাকাছি একটা নতুন বাড়ি ভাড়া নিই। আমার স্বামী গত হয়েছেন বছর কয়েক আগে একটা দুর্ঘটনায়। তারপর থেকে আমাকে সিঙ্গেল মাদারই বলা চলে। আমি বাবাইয়ের মা, আমি ওর বাবা। কিছু ব্যক্তিগত কারণে রাতারাতি শ্বশুরবাড়ি ছেড়ে এই নতুন বাড়িতে চলে আসি। পাড়ারই এক কাকিমা এই বাড়িটির খোঁজ দিয়েছিলেন। তখনও যদিও জানি না এই বাড়িতে অদূর ভবিষ্যতে আমার জন্য কি অপেক্ষা করে আছে। বাড়িটার চারপাশে বেশ নিরালা পরিবেশ। কিছু দূরেই বড় রাস্তা। তার উপরে একটা বাচ্চাদের স্কুল আছে। বিশেষ কারণে স্কুলটার নাম আমি বলছি না। ওই স্কুলেরই ডান পাশে একটা ছায়া ঘেরা সংকীর্ণ গলি। সেটা ধরে মিনিট 5 হাঁটলেই একেবারে গলির প্রান্তে এই একতলা বাড়িটি। আশেপাশে অন্য বাড়ি তেমন নেই। পিছনে একটা বড় পুকুর, আর চারিদিকে আম, কাঁঠাল আর তেঁতুল গাছের জঙ্গল। বাড়ির সামনেই সাদা মার্বেলের ফলকে 4 অক্ষরের একটা নাম লেখা ছিল কোনো কালে। যদিও কালের নিয়মে সেটি ক্ষয়ে গিয়ে এখন শুধু কুঠি শব্দটা পড়া যায়। পরে অবশ্য এ বাড়ির মালিকের কাছ থেকে শুনেছি এই বাড়ির নাম ছিল রাধা কুঠি। প্রথম যেদিন এই বাড়িতে এসে উঠলাম তখন সন্ধে। চারিপাশে রীতিমতো একটানা ঝিঁঝির ডাক শোনা যাচ্ছে। মনে আছে তখন সদ্য লকডাউন ঘোষণা হয়েছে। রাস্তাঘাট বিকেলের পর থেকে একেই শুনশান। তার ওপর এই বাড়ি যে গলিতে, সেখানে পা দিয়েই মনে হলো কোনো এক পাণ্ডব পরিচিত এলাকায় এসে পড়লাম। কোথাও কোনো বাড়িতে আলো নেই, টিভির শব্দ নেই, ফ্যানের ঘড়ঘড়ানি নেই, মানুষের সামান্য গলার আওয়াজও পাওয়া যায় না। কেবল অন্ধকার গলির ভিতর থেকে নিরবিচ্ছিন্ন ঝিঝির ডাক। সেই প্রথম দিন সন্ধ্যায় ওই রাধাকুঠিতে পা দেওয়া মাত্রই সারা শরীরে কেমন যেন একটা চোরা শিহরণ ছড়িয়ে পড়েছিল। বাড়িতে সেদিন কারেন্টের কানেকশন ছিল না। এমার্জেন্সি লাইট সঙ্গে করে নিয়েই এসেছিলাম। যে টোটো চালক ভাই এগোতে এসেছিল সেও বাড়িতে জিনিসপত্র ঢুকিয়ে দিয়ে সঙ্গে সঙ্গেই চলে গেল। তারপর অত বড় বাড়িতে আমি আর আমার 9 বছরের ছেলে একা, সঙ্গী কেবল টিমটিমে এমার্জেন্সির আলো। সেই রাতেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। বাবাইকে বসার ঘরে মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছি। ইউটিউবে কার্টুন চালিয়ে দিলে ও তাতেই মশগুল হয়ে থাকে, আর ওর কিচ্ছু চাই না। আমি এসেছি রান্নাঘরে। রাতের খাবার কিনেই এনেছিলাম, সেগুলোই বাড়ছি। হঠাৎ ঘাড়ের কাছে কেমন যেন একটা শিরশির করে উঠল। অন্ধকারের মধ্যে ঠিক পেছনে লম্বা কেউ এসে দাঁড়ালে যেমন শরীরটা শিরশির করে ওঠে, তেমন একটা অভিজ্ঞতা। পিছন ফিরতেই দেখলাম কেউ নেই। ভাবলাম মনের ভুল হয়তো। আবার খাবার বাড়তে লাগলাম। আবারও একই অভিজ্ঞতা। এইবার মনে হলো ঠিক আমার কাঁধের কাছে কারোর যেন ঠান্ডা নিঃশ্বাস পড়ল। সারা শরীরটা ভয়ে শিরশির করে উঠল। কেমন যেন কু ডেকে উঠল মনের ভেতরটা।
রুটি আর তরকারি কোনো মতে বেড়ে ছুটলাম বাবাইয়ের কাছে। ঘরে ঢুকতেই বুকের ভেতরটা ভয় ঠান্ডা হয়ে গেল। বাবাই কই? বাবাই তো ঘরে নেই। অথচ অথচ মোবাইলটা চেয়ারের ওপরেই রাখা, তাতে কার্টুন চলছে। কিন্তু কিন্তু বাবাই কই? গেল কোথায় ছেলেটা? বাবাই, বাবাই, বাবাই কোথায় গেলি? এদিকে আয় বাবাই। এমার্জেন্সি লাইট হাতে আমি পাগলের মতো এ ঘর সে ঘর খুঁজতে লাগলাম। নতুন বাড়ি, কোথায় গেল ছেলেটা? মোবাইল ছেড়ে ও এভাবে তো কোথাও যায় না। সব ঘরে খুঁজে দেখলাম, না, কোথাও নেই। সারা বাড়িতে বাবাইয়ের চিহ্ন পর্যন্ত নেই। এদিকে আমি একলা মেয়ে মানুষ, সবে নতুন জায়গায় এসেছি, একটা রাতও হয়নি। কোথায় যাই, কি করি, এসব ভেবে যখন বুকটা ঠান্ডা হয়ে যাচ্ছিল, হঠাৎ বাড়ির পিছন দিক থেকে ঝুপ করে একটা আওয়াজ হলো, ঠিক যেন ভারী কিছু একটা পড়লো জলে। সঙ্গে সঙ্গে বাড়ির পিছনের পুকুরটার কথা মনে পড়ে গেল। এর আগে বাড়ি দেখতে এসে পুকুরটা দেখে গেছি, মজা পুকুর। পাড়গুলোয় শ্যাওলা জমে পিচ্ছিল হয়ে গেছে, যে কেউ গেলেই পিছলে পড়বে। বাবাই কি ওখানেই? ভাবতেই নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো আমার। পড়ি কি মরি করে আলো হাতে নিয়ে ছুটলাম সেই দিকে। বাইরে নিকষ কালো অন্ধকার। দূরে বড় রাস্তায় একটা অ্যাম্বুলেন্স চলে যাওয়ার শব্দ হলো। আমি তার মধ্যেই কোনো মতে ছুটতে ছুটতে ওই পুকুর পাড়ে আসলাম। বাবাই, বাবাই, বাবাই! পুকুর পাড়ে আসতেই আমার পা দুটো মাটির সঙ্গে চুম্বকের মতো আটকে গেল। হাতে ধরা বৈদ্যুতিক আলো কেঁপে উঠল ঠক ঠক করে। আমি দেখলাম বাবাই পুকুরের মধ্যে নেমে গিয়েছে। ওর হাঁটু অব্দি জল। এই বাবাই, বাবাই, কি করছিস কি ওখানে? উঠে আয়, ওখানে নামছিস কেন? আমার প্রচন্ড চিৎকারে বাবাই যেন থরথর করে কেঁপে উঠল। ও যেন একটা ঘোরের মধ্যে ছিল। ঘোর কাটতেই তৎক্ষণাৎ পুকুর থেকে ছুটে এসে আমায় জড়িয়ে ধরলো। তারপর কাঁদতে কাঁদতে বলল, ওটা আমায় ডাকছিল মা, ওটা আমায় ডাকছিল। বাবাইয়ের গায়ে হাত দিয়ে চমকে উঠলাম। ওর গা জ্বরে পুড়ে যাচ্ছে, অথচ একটু আগেও তো দিব্যি ঠিক ছিল। এরপর ও যা বলল শুনে আমার বুকটা ঠান্ডা হয়ে গেল ভয়। ওটা আমায় ডাকছিল মা, বলছিল পুকুরের মধ্যে যেতে, একদম মাঝখানে। কে কে তোকে পুকুরের মধ্যে ডাকছিল বাবাই? নতুন বাড়িতে এসেছি সবে মাত্র একদিন হয়েছে, তাতেই যা ঘটনা ঘটল তাতে শিউরে উঠলাম। বাবাইকে কোনো মতে বাড়িতে এনে শুইয়ে দিলাম বিছানায়। কে ডাকছিল বাবাইকে পুকুরের মধ্যে? এই নতুন বাড়িতে এসে ও ওভাবে একলা পুকুরের মধ্যে নেমে যাচ্ছিল কেন? ওই রাতে বাবাইয়ের জ্বর সহজে কমলো না। সারা রাত এমার্জেন্সির টিমটিমে আলোয় আমি জলপট্টি দিতে দিতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেরই খেয়াল নেই। যখন ঘুম ভাঙল তখন ঘরের ঘুলঘুলি দিয়ে সকালের মিঠে রোদ্দুর ঘরের মধ্যে কৌতূহল ভরে উঁকি মারছে। বাবাইয়ের মাথায় হাত দিয়ে দেখলাম জ্বর নেমে গেছে, বেচারা অঘোরে ঘুমোচ্ছে। সেই দিনই ওই রাধাকুঠি ছেড়ে আমার বেরিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু বেরোলাম না। শ্বশুরবাড়ি ছেড়ে এক বস্ত্রে বেরিয়ে এসেছি। বাপের বাড়ি বলতে কেবল দুই দাদা। কিছু ব্যক্তিগত কারণে সেখানে গিয়ে উঠতে চাইছিলাম না। এক ধরনের জেদ মনের ভেতর চেপে বসেছিল। একটা মেয়ে একলা তার সন্তানকে নিয়ে নিজের জোরে বাঁচতে চাইছে, সে কি পারবে না?
আমারই এক খুব কাছের বান্ধবীর সাথে ফোনে কথা হলো। ও বলল নতুন বাড়ি ভাড়া পাওয়া যায় কিনা দেখছে। তারই সঙ্গে আরেকটাও বুদ্ধি দিল, এই বাড়িতে একটা সত্যনারায়ণ পুজো দেওয়ার। আমিও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। ওই পুরোহিত জোগাড় করে দিল। সপ্তাহ খানেকের মধ্যে পুজোর দিন পাওয়া গেল। তারপর পুজোর সাজ সরঞ্জাম, যতটুকু সাধ্য তাই দিয়েই পুজো সম্পন্ন করা গেল। অদ্ভুতভাবে পুজোর পর ওই 1-1.5 মাস একরকম নির্বিঘ্নেই কাটল। দিব্যি আমি আর বাবাই নতুন বাড়িতে অভ্যস্ত হয়ে উঠছি। প্রথম দিনের সেই ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতিও সময়ের জলস্রোতে কখন যে ভেসে গেল খেয়াল করিনি। এক সময় ওই বাড়ি বদলানোর কথাও মাথা থেকে বেরিয়ে গেল। অন্য সময় হলে বাবার স্কুল নিয়ে একেবারে তটস্থ হয়ে থাকি। কি টিফিন বানিয়ে দেব, কি খাইয়ে পাঠাবো, কখন আনতে যাব, হাজার চিন্তায় চোখের নিমেষে দিন কেটে যায়। তার উপরে স্কুলের পড়া, হোমওয়ার্ক, কোচিং ক্লাস। এখন সেসব কিছুই নেই। স্কুল বন্ধ, পড়া বন্ধ। যেই সময়ের কথা বলছি তখন চারিদিকে টালমাটাল অবস্থা। ক্রমবর্ধমান লকডাউন মানুষের জীবনে তার অশনি ছায়া বিস্তার করেছে। মোবাইলে দেখছি কত পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্য থেকে পায়ে হেঁটে মাইলের পর মাইল পাড়ি দিচ্ছে নিজের রাজ্যে ফেরার তাগিদে। আর তারই সঙ্গে অজস্র মৃত্যু মিছিল। সমস্ত খবরের কাগজে ফলাও করে করোনার ভয়াবহতার কথা। এর মধ্যে আমাদের দিন বেশ ভালোই কাটছিল। সারা দিন আমরা দুজন মায়ে পোয়ে কখনো লুডো খেলছি, কখনো একসাথে সিনেমা দেখছি, কখনো আবার গল্প শুনছি। অনাড়ম্বর নিরুদ্বেগ জীবন। কিন্তু একেবারেই যে সমস্যা হতো না তা নয়। বিকেলের পর থেকেই জায়গাটা এমন নিঝুম হয়ে যেত যে আমারই কেমন গা ছমছম করত। তার মধ্যে এই গলির মুখে একটা বাড়িতে এক মহিলা মারা গেলেন আচমকা। তার সঙ্গে পরিচয় ছিল না যদিও, কিন্তু তারপর থেকেই রাতের বেলাটা যেন আরো ভয় করত। এর মধ্যে তেমন কিছুই ঘটেনি, শুধু 2-1টা অদ্ভুত ঘটনা ছাড়া। যেমন এই বিগত 1.5-2 মাসে মাঝে মধ্যে পিছনের পুকুরটা থেকে রাতের দিকে অদ্ভুত কিছু আওয়াজ পেয়েছি। কখনো ঝুপ করে কিছু একটা ডোবার শব্দ, কখনো ভারী কিছু ঝাঁপ দেওয়ার শব্দ। একবার রান্না করতে করতে স্পষ্ট শুনেছিলাম পিছনের পুকুরের দিকটা থেকে আচমকা একটা প্রচন্ড চিৎকারের শব্দ ভেসে এলো। এসব ব্যাপারগুলোকে অতটা পাত্তা দিইনি, ভাবতাম একা আছি, মনের ভুল। কিন্তু আর একটা জিনিস বেশ মাঝে মধ্যেই ঘটছিল, আমি খেয়াল করেও করিনি। কিন্তু ঘটনাটা যখন বারংবার ঘটল তখন আমার মনের মধ্যে কেমন যেন একটা খটকা লাগলো। ব্যাপারটা হলো, আমার লক্ষ্মীর ঘর যতবারই পাতি কে যেন এসে উল্টে দিয়ে যায়। এর আগেও 3-4 বার হয়েছে এরকম। ভাবতাম কোনো বেড়াল টেড়াল ঢুকে এই কাণ্ড করছে, কিন্তু সেদিন রাতে নিজের চোখে যা দেখলাম তাতে কেমন যেন অচেনা আতঙ্কে বুকটা ঠান্ডা হয়ে গেল। সেদিনও বৃহস্পতিবার, দুপুরে ঘট পেতেছি, পাঁচালি পরে পুজো দিয়েছি। তারপর এ কাজে সে কাজে যা হয় আর কি, দিনটা কেটে গেল। রাতে বিছানায় যখন শুলাম তখন সারা দিনের শ্রান্তি ঘুম হয়ে এসে 2 চোখ জুড়ে বসেছে। ঘুমিয়েই পড়েছিলাম। আচমকা কি একটা শব্দে ঘুমটা যেন ভেঙে গেল। ঠিক মনে হলো ঘরের দরজাটা অতি সন্তর্পণে খুলে কেউ একজন বাইরে গেল। বিছানার ওপর ধরফর করে উঠে বসলাম। বাবাই নেই, বাথরুম গেল নাকি কি মনে হতে উঠে বাইরে এলাম। বাথরুমের লাইট তো জ্বলছে না। তাহলে হঠাৎ করে ঠাকুর ঘর থেকে একটা ফিসফিসে কণ্ঠস্বর শুনতে পেলাম। এত রাতে বাবাই ঠাকুর ঘরে কি করছে?
অবাক হয়ে ঠাকুর ঘরের সামনে এসে দাঁড়ালাম। পর্দা দিয়ে ভেতরে চোখ রাখতেই অবাক হয়ে গেলাম। বাবাই ঠিক ঠাকুরের আসনের সামনে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে নিজের মনে ফিস ফিস করে কিছু যেন বলছে। ও নিজের সঙ্গে কথা বলছে, ও নাকি নাকি পাশে দাঁড়ানো অদৃশ্য কারোর সঙ্গে। কি বারবার ডান দিকে তাকিয়ে কথা বলছে কেন? ঠিক যেন মনে হচ্ছে ওখানে ওখানে অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে। কথাটা ভাবা মাত্র আমার সারা শরীর কেমন যেন শিরশির করে উঠল। কিন্তু কিন্তু পরক্ষণে যা দেখলাম তাতে সারা শরীরে ঝাঁকুনি দিয়ে উঠল আমার। বাবাই নিজের হাতে ঠাকুরের ঘট তুলে মাটিতে ফেলে দিল। তারপর অন্ধকারে কার দিকে তাকিয়ে যেন ফিস ফিস করে বলে উঠল, এবার তুমি খুশি তো মা? আমি দরজা খুলে ভেতরে ঢুকতে যাব, ঠিক সেই মুহূর্তে একটা কথা ভেবে আমার পা দুটো আটকে গেল। কেমন মনে হলো এইভাবে ঢুকে পড়ে বাবাইকে জানিয়ে দেওয়া ঠিক নয় যে আমি সব দেখে ফেলেছি। আমায় জানতেই হবে বাবাই এমনটা কেন করছে। আমি আমি আবার চুপি চুপি ঘরে ফিরে এসে শুয়ে পড়লাম। এর কিছুক্ষণ পর বাবাইও আবার ঘরে এসে আমার পাশেই শুয়ে পড়ল। সেই দিনের মতো আর কিছু ঘটল না। কিন্তু এরপর যত দিন যেতে লাগলো, প্রতি রাতে আমি নিঃশব্দে খেয়াল করলাম যে ঠিক রাত 1টা বাজলেই বাবাই উঠে যায়, আবার ঠিক ওই 3:30 নাগাদ আমার পাশে এসে শুয়ে পড়ে। কিন্তু এই সময় সে কি করে? কার সঙ্গে যেন একটা কথা বলে ও। আমার কোনো ভুল হয়নি। আমি প্রতি রাতে অতি সন্তর্পণে বাবাইকে অনুসরণ করেছি। ও অন্ধকারেই কারোর সঙ্গে একটা কথা বলে, ভয়ে ভয়ে ফিস ফিস করে। প্রথম প্রথম মনে হতো বাবাই হয়তো নিজের মনে কল্পনাবশত এইসব করছে। কিন্তু যত দিন যেতে লাগলো তত বুঝলাম এর শিকড় অনেক অনেক গভীরে বিস্তৃত, অনেকটা গভীরে। বাবাই সত্যি কাউকে দেখতে পাচ্ছে, কিন্তু কিন্তু কাকে? এরপর এলো সেই রাত। আর চুপ করে থাকতে না পেরে শেষমেশ ওকে হাতে নাতে ধরলাম, জোরে ধমক দিলাম। তারপর উঠে দরজায় ছিটকিনি দিয়ে ফিরতে যাব, দেখি বাবাই আমার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর চোখে এত রাগ এর আগে আমি কখনো দেখিনি। আমি কিছু বলতে যাব তার আগেই বিছানা ছেড়ে ঝাঁপিয়ে পড়ে ও আমার হাতটা চেপে ধরল। পরক্ষণেই একটা অচেনা কর্কশ কণ্ঠে বলে উঠল, আমায় যেতে দে, বাইরে যেতে দে, যেতে দে আমায় বাইরে। আর কোনো শব্দ সেই মুহূর্তে আমার কানে ঢুকছিল না, কারণ সেই মুহূর্তে প্রচণ্ড যন্ত্রণায় আমার সারা হাত জ্বলে পুড়ে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল যেই জায়গাটা বাবাই হাত দিয়ে চেপে ধরে আছে সেখানে কেউ যেন উত্তপ্ত লোহার শিক চেপে ধরেছে। হে কে আমার সামনে দাঁড়িয়ে? এটা কে? হে কি আমার নিজের ছেলে? কিভাবে এই অবস্থা হলো ওর? কি আছে এই ভয়ঙ্কর বাড়িতে? এই রানী কুঠিতে কি আছে? এই বাড়িতে থেকে বাবাই যে একটু একটু করে বদলে যাচ্ছিল তা লক্ষ্য করেছিলাম বটে। কিন্তু সেই রাতে ও যখন আমার হাত চেপে ধরল, ওর গলায় যখন ওই ভয়ঙ্কর কর্কশ কণ্ঠস্বর শুনলাম, তখন মা হিসেবে আমার বুকটা কেঁপে উঠল। কি আছে এই অভিশপ্ত বাড়িতে? আমার ছেলের ওপর কার অশনি ছায়া পড়েছে? ওই রাতে বাবাইকে যে আটকাতে পারলাম না তা বলাই বাহুল্য। হাতের যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মেঝেতে বসে যখন একরকম ছটফট করছি, তখন দেখলাম কোনো এক অদৃশ্য শক্তি বলে দরজার ছিটকিনিটা নিজে থেকেই খুলে গেল।
যে বাবাই মায়ের চোখের সামান্য জলও দেখতে পারে না, সে একবারও ভ্রুক্ষেপ করল না আমার দিকে। কি যেন এক ঘোরের মধ্যে ঘর থেকে বেরিয়ে গেল ও। আর তারপরেই আমার একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো আমার সারা শরীর আপনা থেকেই কেমন যেন লোহার মতো ভারী হয়ে গিয়েছে, যেন কেউ শিকল দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে দিয়েছে আমায়। ওই অন্ধকার ঘর, হাট করে খোলা দরজা, বাইরে থেকে এক নাগারে ভেসে আসা ঝিঝির আওয়াজ, আর তার মধ্যে আমি জড়বস্তুর মতো বসে আছি। এক অদ্ভুত দম বন্ধ করা ভয় আর অস্বস্তি যেন আমার বুকের ওপর পাথরের মতন চেপে বসেছিল। এর মধ্যেই পাশের ঘর থেকে শুনতে পাচ্ছিলাম বাবাইয়ের খিলখিল করে হাসির শব্দ। ওই পরিস্থিতিতে গায়ে কাঁটা দিচ্ছিল। একসময় কখন যে প্রচন্ড আতঙ্কে জ্ঞান হারিয়েছি বুঝতেই পারিনি। সকালে যখন জ্ঞান ফিরল তখন মেঝের ওপর পড়ে আছি। জানলার ফাঁক ফোকর দিয়ে ঘরের ভিতর ঢুকে পড়েছে ভোরের অবাধ্য আলো। গাছে গাছে পাখিদের চঞ্চল কলকাকলি জানান দিচ্ছে সদ্য সকাল হয়েছে। আমি ধর্মর করে উঠে বসলাম মেঝেতে। বাবাই কোথায়? চারিপাশে তাকাতেই দেখলাম কোথাও নেই। বাড়ির অন্যান্য ঘরগুলোও দেখলাম, না, কোথাও নেই। তাহলে পরক্ষণেই একটা অজানা আশঙ্কায় বুকের ভেতরটা যেন শিউরে উঠল। এক দৌড়ে সদর দরজার কাছে আসতেই বুঝলাম যা ভাবছি ঠিক তাই হয়েছে। সদর দরজা হাট করে খোলা। বাইরের কোলাপসিবল গেটের তালা খুলে মাঝরাতে বাবাই বাইরে বেরিয়ে গেছে। কিন্তু গেছেটা কোথায় ও? আন্দাজ করতে বেশি বেগ পেতে হলো না। তখন আমার মাথার ঠিক নেই। পাগলের মতন দৌড়াতে দৌড়াতে পুকুরের পাড়ে পৌঁছলাম। তারপর উন্মাদের মতো এই দিক সেই দিক খুঁজছি। এই ভোর সকালে বাবাই বাবাই বলে চিৎকার করছি, পাগলের মতো কাঁদছি। সে এক কাণ্ড। গলির সামনের বড় রাস্তা দিয়ে জনা কয়েক বয়স্ক মানুষ যাচ্ছিলেন। বোধহয় করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে ওনারা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। আমার দিশেহারা চিৎকার শুনে ওনারাই ছুটে এলেন। আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে কিঞ্চিত বিচলিতও হলেন। ওনারাও এদিক সেদিক খুঁজতে লাগলেন। শেষে এক বৃদ্ধ পুকুরের পিছন দিক থেকে এক কাঁঠাল গাছের তলায় দাঁড়িয়ে চিৎকার করল, এখানে একটা বাচ্চা অজ্ঞান হয়ে পড়ে আছে, এসো সবাই, মনে হচ্ছে ওর ছেলেটা, এসো এদিকে এসো। ওই মুহূর্তে আমার বুকে যেন বল ফিরে এলো। উন্মাদের মতন ছুটলাম। সেই গাছতলায় যেতেই প্রচণ্ড কান্নায় ভেঙে পড়লাম। বাবাই গাছতলায় শুয়ে আছে, গায়ে হাতে কাদা মাখা। দেখে মনে হচ্ছে অকাতরে ঘুমোচ্ছে। সঙ্গে সঙ্গে ওকে জড়িয়ে ধরলাম আমি। তারপর সে কি অনর্গল কান্না আমার। ভাগ্যিস সেই বয়স্ক মানুষগুলি ছিলেন। ওরাই আমাদের ধরাধরি করে বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেলেন। শুধু যাওয়ার আগে একজন বৃদ্ধ কাশতে কাশতে বললেন, একলা বাড়িতে বেশি দিন থেকো না মা। শুনেছি বাড়িখানা ভালো নয়, কিছু দোষ আছে। কিরকম দোষ? তা বলতে পারবো না, আমি তো আর এই পাড়ার নই। তবে এখানকার লোকের মুখেই শুনেছি এই বাড়িতে লোকে একেবারেই টিকতে পারে না। কিছু একটা হয়েছিল এখানে, এই প্রায় বছর 5 আগের কথা। বৃদ্ধ হয়তো আরো কিছু বলতো, কিন্তু তার বাকি সঙ্গীদের ইশারায় তিনি মাঝপথেই থেমে গেলেন। একে একে ওনারা সবাই বিদায় নিলে
আমি আর বাবাই আবারও একা হয়ে গেলাম এই পুরো বাড়িতে। বাবাই তখনও অচেতন, নিঃশ্বাস প্রশ্বাস ঠিক চলছে, গা হালকা গরম, কিন্তু কিন্তু জ্ঞান কখন ফিরবে ওর? ভাবতে ভাবতেই দেখি ও চোখ মেলছে। একটু স্বাভাবিক হতেই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিল, একেবারে অনর্গল কান্না। খুব ভয় পেলে বাচ্চারা যেমন কাঁদে। কালকে রাত্রের সাথে আজ সকালের এই বাবাইয়ের যেন কোনো মিল নেই। দুজন যেন দুটো আলাদা মানুষ। কার সাথে রাতে কথা বলেও না, না, এটা কোনো মানসিক সমস্যা নয়। আমি কাল নিজের চোখে দেখেছি দরজার ছিটকিনি খুলে যেতে। তাহলে কি আছে এই রাধাকুঠিতে? যার বাড়ি সেই ভালো উত্তর দিতে পারবে। অগত্যা তাকেই ফোন করলাম, তবে একটু বেলার দিকে। বাবাই তখন এক মনে গল্পের বই পড়ছে। আমার ঘরের কাজও গুছিয়ে নিয়েছি। বাইরে পড়ন্ত বেলার আলসে রোদ্দুর গায়ে মেখে দুটো দোয়েল পাখি এক নাগারে ডেকে চলেছে। এই বাড়ির মালকিন এক সত্তরোর্ধ্ব মহিলা। বদমেজাজি হিসেবে তার বেশ খ্যাতি আছে। ফোনটা ধরতেই তার ঝাঁঝালো কণ্ঠস্বর ভেসে এলো ওপার থেকে। কে বলছেন? আমি নিজের পরিচয় দিলাম। তারপর একে একে এই কদিনে, বিশেষ করে কাল রাতে যা যা ঘটেছে সব বললাম। ফোনের ওপারে উনি কেবল নীরব হয়ে সবটা শুনলেন। তারপর ফোন কাঁপিয়ে আবারও ভেসে এলো ওনার ঝাঁঝালো কণ্ঠ। দেখো বাপু, এসব ভূত প্রেতের গল্প আমায় শুনিও নে। থাকতে হলে থাকো, না থাকতে হলে বিদায় হও। তবে হ্যাঁ, এখন ঘর ছাড়লে যে 2 মাসের টাকা অগ্রিম দিয়েছিলে সে সব কিছু ফেরত পাবে না, কিন্তু এই বলে দিলাম। ফোনের বিপ বিপ শব্দ বুঝিয়ে দিল এখান থেকে বিশেষ লাভ হবে না। তাহলে এই রাধাকুঠির আসল গল্প কে বলতে পারবে? হঠাৎ করে মনে পড়ল এই গলির মুখের সেই বড় বাড়িটার কথা। ওরা নিশ্চয়ই বলতে পারবে এই বাড়ির সম্বন্ধে। ওরা তো এখানকারই লোক। দুপুরের দিকে আমার সেই বান্ধবী এলো। ওর নামটা বোধহয় বলিনি, তাই না? ওর নাম লাবণ্য। আমরা সেই নার্সারি থেকে বান্ধবী। আমি ফোন করে আসতে বলেছিলাম ওকে। ও এসেই প্রথমে আমাকে বলল, সন্ধ্যায় একজনকে এই বাড়িতে ডেকেছি, আশা করছি তোর উপকার হবে। আমার এক দুঃসম্পর্কের মামা বলতে পারিস। ওনার কিছু ক্ষমতা আছে। উনি বিভিন্ন জায়গা দেখে, মানুষ দেখে অনেক কিছু বলতে পারেন। আমার আর কোনো প্রশ্নের উত্তর দিল না লাবণ্য। এদিকে আমার মাথায় তখন অন্য চিন্তা ঘুরছে, অনেকগুলো প্রশ্ন। উত্তর না পাওয়া অবধি যেন শান্তি পাচ্ছি না। বাবাইকে লাবণ্যর কাছে রেখেই বেরিয়ে পড়লাম। গলির একদম মুখের বাড়িটার কলিং বেলের সামনে দাঁড়িয়ে মিনিট কয়েক কি যেন ভাবলাম। তারপর বেলটা বাজালাম। 1 বার, 2 বার, 3 বার। শুনশান জায়গায় সেই কলিং বেলের আওয়াজটা করুণ আর্তনাদের মতো শোনালো। এরপরেই বাড়ির দরজা খুলে এক টাক মাথা বয়স্ক লোকের মুখ বাইরে উকি মারল। কাকে চাই? আগে আমি এই গলির ভিতরের বাড়িটা এসে উঠেছি, ওই রাধাকুঠি। আপনাকে কিছু জিনিস জিজ্ঞাসা করার। আমার কথা শেষ হওয়ার আগেই বৃদ্ধ দরজাটা দুম করে আমার মুখের ওপর বন্ধ করে দিলেন। কয়েক মিনিট বোকার মতো দাঁড়িয়ে রইলাম। এই কি অভদ্রতা! এটা কি আচরণ! একটা দীর্ঘশ্বাস ফেললাম। পিছনে ফিরে এগোচ্ছি, হঠাৎ আবার দরজাটা খোলার আওয়াজ হলো। পরক্ষণেই পেছন থেকে সেই স্বর, এদিকে শোনো। বৃদ্ধ আবার ডাকছেন। কি মনে হতে তার কাছেই গেলাম ফের। তিনি এবার আমাকে আপাদমস্তক খুঁটিয়ে দেখে ভ্রুকুচকে বললেন, আর বাড়ি পেলে না? এই বাড়িতেই আসতে হলো? কেন? এ কথা বলছেন কেন?
সঙ্গে বাচ্চা আছে? হ্যাঁ, ছেলে 9 বছরে পড়লো এবার। মুহূর্তের মধ্যে বৃদ্ধের সারা মুখে প্রচণ্ড ক্রোধের আগুন যেন দপ দপ করে জ্বলে উঠল। এক রাশ ঘৃণা মেশানো কণ্ঠে তিনি বললেন, তাই বলি, মাকে এতবার বেড়েছে কেন? বাচ্চা দেখেছে তো? বাচ্চা দেখলেই আর নিজেকে আটকে রাখতে পারে না। এসব এসব কার কথা বলছেন আপনি? বৃদ্ধ এবার গভীর অর্থব্যঞ্জক দৃষ্টিতে আমার দিকে তাকালেন। পরক্ষণেই আবারও আমার মুখের ওপর দরজাটা দড়াম করে বন্ধ করে দিলেন। ঠিক এমন সময় মোবাইল ফোনটা বেজে উঠল। লাবণ্যর ফোন। ফোনটা ধরতেই ওপাশ থেকে লাবণ্যর গলা। হ্যাঁ রে, তোর ননদ যে বাড়িতে এসেছে বলিসনি তো? ননদ? হ্যাঁ তো, একটু আগেই তো দেখলাম শাড়ি পরে সিঁড়ি দিয়ে গটগট করে ছাদে উঠে গেল। বাবাইও গেল পেছন পেছন। ভর দুপুর বেলাতেই আমার গায়ে কাটা দিয়ে উঠল। কোনো মতে শুধু বললাম, আমার ননদ এখানে আসেনি লাবণ্য। ও বাড়িতে এখন তুই আর বাবাই ছাড়া কেউ নেই, থাকার কথা নয়। তাহলে? লাবণ্যর কথা শেষ হওয়ার আগেই আমি উন্মাদের মতো বাড়ির দিকে ছুটলাম। ছাদ তো বন্ধ থাকে সব সময়। এই ভর দুপুরে কাকে ছাদে উঠতে দেখেছে লাবণ্য? কার সঙ্গে ছাদে উঠে গেছে বাবাই? হে ঈশ্বর, বাবাইকে একা রেখে এসে আমি কি আবারও ভুল করলাম? রাধা কুঠিতে পা রাখার পর থেকে একের পর এক বিপদ যেন পিছু ছাড়ছিল না। প্রথম যখন এই বাড়িতে পা রাখি তখনও ভাবতে পারিনি কয়েক মাসের মধ্যে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে আমাকে আর আমার 9 বছরের ছেলে বাবাইকে। দুপুরের শুনশান গলির মধ্যে দিয়ে ছুটতে ছুটতে বাড়ি আসলাম। তারপরেই দৌড় দিলাম ছাদের দিকে। ছাদ থেকে জোরে চিৎকারের শব্দ ভেসে আসছে, বাবাইয়ের চিৎকার। কিন্তু কিন্তু বাবাই এভাবে চিৎকার করছে কেন? দৌড়তে দৌড়তে ছাদে উঠতেই ব্যাপারটা জলের মতো স্পষ্ট হয়ে গেল। বাবাই ছাদের একেবারে পাঁচিল ঘেঁষে দাঁড়িয়ে আছে। পাঁচিলের উচ্চতা বেশি নয়, একটু এদিক ওদিক হলেই একেবারে নিচে। দেখ না, বাবাই কি পাগলামি করছে। ছাদ থেকে ঝাঁপ দিতে যাচ্ছিল, কোনো মতে আটকেছি, এখনো ছটফট করছে। লাবণ্য কোনো মতে বাবাইকে জাপটে ধরে ছাদের মেঝেতে বসে পড়েছে। অন্যদিকে বাবাইয়ের ভেতর তখন যেন অসুরের শক্তি। যে কোনো মতে সে ছাদের পাঁচিলের ওপর প্রায় আছড়ে পড়ে। এই ঘটনা দেখে কয়েক মুহূর্ত আমি যেন কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম। পরক্ষণে আমিও গিয়ে চাপটে ধরলাম বাবাইকে। বাবাই এক অচেনা ক্রুদ্ধ স্বরে গর্জে উঠল, ছেড়ে দে, ছেড়ে দে বলছি আমায়, ছাড়। এই ভর দুপুর বেলায় মাত্র 9 বছরের একটা বাচ্চার কণ্ঠে অমন কর্কশ কণ্ঠস্বর শুনে আমাদের দুজনেরই গা হাত পা ঠান্ডা হয়ে গেল। পরক্ষণেই একটা সজোরে ঝাঁকুনি। আমি আর লাবণ্য ছিটকে পড়লাম কিছুটা দূরে। কাঁপতে কাঁপতে দেখলাম বাবাই ধীরে ধীরে ছাদের পাঁচিলটার ওপর উঠে দাঁড়ালো। এক পা সামনে বাড়িয়ে ওর নিচে ঝাঁপ দিতে যাবে, তার আগেই ওর শরীর যেন নিজে থেকেই ভয়ঙ্কর রকমের বিদ্যুৎ পৃষ্ট হলো। আমার স্পষ্ট মনে হলো কোনো একটা অদৃশ্য শক্তি যেন বাবাইকে আটকে দিল ঝাঁপ দেওয়া থেকে। পরক্ষণে ঠিক ছাদের মধ্যেই অচেতন অবস্থায় উল্টে পড়ল। বাবাই, বাবাই! তৎক্ষণাৎ ওকে কোলে করে ছুটলাম নিচের দিকে। যদিও যে ঘটনা আমি নিজে প্রত্যক্ষ করলাম তার ব্যাখ্যা কি হতে পারে তা তখনও আমার মাথায় এলো না। বাবাইয়ের জ্ঞান যখন ফিরল তখন বিকেল পড়ে গিয়েছে। বাইরে সন্ধ্যার পাখিদের ঘরে ফেরার গানে আশেপাশের গাছগাছালি মুখরিত। বাবাইয়ের মাথায় আমি হাত বুলিয়ে দিচ্ছি। লাবণ্য বসে আছে ওর পায়ের কাছে। ওই ঘটনার পর থেকে কেমন যেন একটা বোবা আতঙ্ক আমাদের দুজনকেই ভর করেছে। চেয়েও কোনো কথা বলতে পারছি না আমরা। লাবণ্য নিজেই এই নীরবতা ভাঙল।
আমি কিন্তু স্পষ্ট দেখেছিলাম জানিস, একটা শাড়ি পরা মহিলা তোর পাশের ঘরটা থেকে বেরিয়ে হন হন করে ছাদের দিকে উঠে গেল। বিশ্বাস কর, আমি নিজের চোখে দেখেছি। এই বাড়িতে কিছু একটা আছে রে লাবণ্য, খুব ভয়ঙ্কর কিছু। এই বাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আমায় ছেড়ে দিতে হবে। তুই আমার জন্য বাড়ি দেখ। লাবণ্য নীরবে সম্মতি জানালো, যদিও এই আকস্মিক ঘটনায় ওর বুকের ভেতরেও যে একটা চোরা আতঙ্কের দামামা বাজছে তা দিব্যি টের পেলাম। সন্ধ্যা গড়াতে না গড়াতেই ঝেঁপে বৃষ্টি নামল, সঙ্গে মেঘের গর্জন, বিদ্যুতের ঝলকানি। বলাই বাহুল্য, চিরকালের অলিখিত নিয়ম মেনে বৃষ্টি শুরু হতে না হতেই কারেন্ট চলে গেল। অগত্যা ছোট্ট দুইখানা এমার্জেন্সি লাইটের আলো আমাদের জন্য রইল শেষ ভরসা হিসেবে। তাদের আলোয় অন্ধকার দূর হওয়ার বদলে যেন আরো বেশি করে জমাট বাঁধতে লাগলো। বাইরে বৃষ্টি, ভেতরে আলো আধারি পরিবেশ। আমরা দুজন মেয়ে জবুথবু হয়ে বসে আছি। এখনই এই অবস্থা, রাতটা কেমন করে কাটবে জানি না। আচমকাই বেল বাজার শব্দে শিহরিত হয়ে উঠলাম। গিয়ে দরজা খুলতেই দেখি এক বছর ৪৫-এর লোক দরজার সামনে দাঁড়িয়ে ছাতা বন্ধ করছে। আপনি কি প্রমীলা সমাদ্দার? লাবণ্য এই বাড়িরই ঠিকানা দিয়েছিল আমায়। অন্ধকারের মধ্যে লোকটার মুখটা অতটা ভালো করে ঠাউর করতে পারলাম না। বললাম, হ্যাঁ হ্যাঁ আসুন। আপনি লাবণ্যের দূর সম্পর্কের মামা হন তো? হ্যাঁ, ওর ফোন পেয়েই এত দূর ছুটে এলাম। বলল কি একটা বিশেষ প্রয়োজন। ভেতরে আসুন। ভেতরে আসতেই বুঝলাম লোকটার চেহারা নিতান্তই সাদামাটা, নেহাত চোখে পড়বার মতো কিছুই নেই, জামা কাপড়ও জাঁকজমকহীন। কিন্তু লোকটার চোখ দুটো ভারী অদ্ভুত, অত্যন্ত গভীর সেই চোখের দৃষ্টি। যখন থেকে এই বাড়িতে পা দিয়েছে তখন থেকে যেন চতুর্দিকে চোখজোড়া সিসিটিভির মতো ঘুরছে। সোফায় বসে গায়ের জল মুছতে মুছতেই তিনি বললেন, দক্ষিণ পূর্বের কোণের ঘরটা আমার ঠিক সুবিধা লাগছে না, বড় অন্ধকার ওই দিকটা, তাই না? আমি অবাক হয়ে সেদিকটা তাকিয়ে দেখলাম, কিছুই নেই সেখানে। বরং ওই দিকে একটা এমার্জেন্সির আলো পড়ে দরজাখানা ভালোই দেখা যাচ্ছে। লোকটি আরও কিছুক্ষণ এদিক সেদিক দেখে কেমন যেন ইতস্তত করতে লাগলো। একসময় নিজে থেকেই লাবণ্যকে বলল, বৃষ্টিটা একটু ধরুক বুঝলি, আমি বেরিয়ে পড়ব। এই বাড়িতে রাত কাটানো মোটেই ঠিক হবে না। এমন কথা কেন বলছো মামা? কি আছে এই বাড়িতে? লাবণ্যর মামা অন্ধকারের মধ্যেই কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলেন। তারপর এমার্জেন্সির স্থির আলোর দিকে তাকিয়ে বললেন, জানি না তোর এই বান্ধবী আমার কথায় বিশ্বাস করবে কিনা, তবে এই বাড়িতে পা দেওয়া থেকে বাতাসে একটা ভয়ঙ্কর রকমের কটু গন্ধ আমি পাচ্ছি, পোড়া কর্পূরের গন্ধ। এই গন্ধই বলে দেয় যে এই ভিটেতে দোষ লেগেছে, ভয়ঙ্কর দোষ। খুব সম্ভবত এই ভিটেতে প্রচন্ড আক্রোশ নিয়ে কেউ যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। লাবণ্যর মামা একটু থামলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ওই দেখো, তোমায় বোধহয় আমার নামটাই বলা হয়নি। আমার নাম অধীর, অধীর বিশ্বাস। লাবণ্য আমাকে মামা বলে ডাকে, তুমিও তাই বলেই ডেকো না। এইবার আমি আর কোনো রকম ভনিতা করলাম না। মন বলল, ইনি ঠিক ভনিতা করার মানুষ নন, ইনি যা বলছেন অক্ষরে অক্ষরে সত্যি। আমিও তাই আর কোনো রকম কোনো কথা চেপে রাখলাম না। বললাম, আগে
আমার জন্যই আপনাকে লাবণ্য এই বাড়িতে ডেকে পাঠিয়েছে। আমারই সমস্যা। মামা যখন ডাকতে বললেনই তখন আপনাকে সবটা খুলে বলি বরং। আমার ইতস্তত ভাবটা মুহূর্তে দূর করে দিয়ে অধীরবাবু বললেন, আরে এত কিন্তু কিন্তু করো না। লাবণ্য কিছুটা ইঙ্গিত দিয়েছিল আমায়, তবে তা যে এতটা ভয়ঙ্কর তা বুঝিনি। তোমার যা বলার আমায় বলো। অগত্যা আমি এই বাড়িতে আসা থেকে এখানে ঘটা প্রত্যেকটি ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে ভদ্রলোককে শোনালাম। ভদ্রলোক সবটাই চোখ বন্ধ করে শুনলেন এক মনে। আমার কথা শেষ হতেই বললেন, তোমার ছেলে কোথায়? ঘরে? হ্যাঁ, ঘুমোচ্ছে। ওই তো। ঘরের খোলা দরজা দিয়ে ভেতরের বিছানার দিকে ইঙ্গিত করলাম। অধীরবাবু উঠে দাঁড়ালেন, তারপর এগিয়ে গেলেন ঘরের দরজার দিকে। বাইরে তখন বৃষ্টির বেগ উন্মাদিনী রূপ ধারণ করেছে। এত জোরে জোরে বাজ পড়ছে যে কানে তালা লেগে যাওয়ার উপক্রম। বিছানায় বাবাই অঘরে ঘুমোচ্ছিল। অধীরবাবু ওর সামনে গিয়ে এইবার ওর মাথার উপরে হাত ঠেকালো। তিনি চোখ বন্ধ করে মনে মনে কি যেন একটা মন্ত্র বিড়বিড় করতে লাগলেন। এরপর ঠিক কয়েক মুহূর্ত আচমকাই বিছানার উপর বাবাই লাফ দিয়ে উঠে বসলো। এমার্জেন্সির আলোয় অবাক হয়ে দেখলাম ওর চোখ দুটো রক্তের মতো লাল হয়ে গিয়েছে। কে তুই? এখানে কেন এসেছিস? বাবাই আবার সেই কর্কশ কণ্ঠস্বরে চিৎকার করে উঠল। বাবাইয়ের সেই আকস্মিক চিৎকারে অধীরবাবুও যেন কেঁপে উঠলেন। পরক্ষণেই বাবাইয়ের মাথায় হাত ঠেকিয়ে ফের মন্ত্র বলতে লাগলেন। তবে এইবার বাবাই কিন্তু শান্ত হয়ে রইল না। ঠিক দুপুরের মতোই প্রচণ্ড আসুরিক শক্তি নিয়ে ছটফট করতে লাগলো, আর তার সঙ্গে বিকট চিৎকার। ছেড়ে দে আমায়, শুয়োরের বাচ্চা, ছেড়ে দে আমায়, ছাড়! এরপরে বাবাইয়ের মুখে যেসব অশ্রাব্য গালাগালগুলো শুনলাম তাতে বিশ্বাস করুন আতঙ্কে আমার বুক ভয়ে ঠান্ডা হয়ে গেল। একটা 9 বছরের বাচ্চার এসব কথা জানা সম্ভব নয়। এ কে? এ তো আমার বাবাই নয়। তাহলে এটা কে? অধীরবাবু কিন্তু বাবাইকে ছাড়লেন না। ওর চুলের মুঠিটা শক্ত করে চেপে ধরে এক নাগারে মন্ত্র পড়ে যেতে লাগলেন। ঠিক এই সময় কিভাবে যেন প্রত্যেকটা ঘরের জানলা আপনা থেকে হাট হয়ে খুলে গেল। খেয়াল করলাম বাইরের ঘরের কিছু জানলার কাজ ঝনঝন করে ভেঙে পড়ল মাটিতে। বাইরের ভয়ঙ্কর ঝড় আর বৃষ্টির দাপট। মাঝে মাঝে বিদ্যুতের আলো ঘরের ভেতর ঢুকে পড়ছে বুনো জন্তুর মতো। চারিদিকে যেন এক উথাল পাথাল অবস্থা। তার মধ্যেই ঘরের খাটে বসে বাবাই ওরকম পাগলের মতো চিৎকার করছে, ছটফট করছে। ছেড়ে দে আমায়, শুয়োরের বাচ্চা, ছেড়ে দে আমায়, ছাড়! ওর খাট থরথর করে কাঁপছে, যেন ভূমিকম্প হচ্ছে। এদিকে আমি তো লাবণ্যকে চাপটে ধরেছি। কি বলবো, আমার নিজেরই হাঁটুর নিচ থেকে অসহ্য কাঁপুনি ধরেছে। ঠিক এমন সময় দেখলাম বাবাই শান্ত হয়ে এলো, তারপর নিচে থেকে এলিয়ে পড়ল বিছানায়। কিছু বুঝে উঠবার আগে অধীরবাবুর সঙ্গে সঙ্গে চারিদিকে তাকিয়ে কি একটা দেখবার চেষ্টা করলেন। তারপর বললেন, দুজন আছে এখানে, দুজন আছে। আমরা ছাড়াও আরো দুজন। মানে মানে কি বলতে চাইছেন আপনি? যে ভয়ঙ্কর অপশক্তি বাড়িতে আছে তার সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা কোনো মানুষের নেই। এমনকি মায়ের মমতা ওই ভয়ঙ্কর অপশক্তির কাছে তুচ্ছ। খুব কাছেই কোথাও একটা কানে তালা লাগিয়ে বাজ পড়ল। এমার্জেন্সির আলোগুলো থরথর করে কাঁপছে। অধীরবাবু ফের বললেন, যতদূর দেখলাম এই বাড়িতে 5 বছর আগে একটি মেয়ে খুন হয়েছিল, ওই দক্ষিণ পূর্বের ঘরটায়। প্রচন্ড আক্রোশ নিয়ে মরেছিল মেয়েটা, প্রচন্ড।
বাচ্চাদের প্রতি ওর একটা রাগ ছিল, একটা ক্ষোভ। অধীরবাবু এক মুহূর্ত থামলেন, তারপর আবার বললেন, এই মুহূর্তে তোমাদের এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। আরো আগেই ছাড়া উচিত ছিল, যদিও এখান থেকে ওর মোকাবিলা করা অসম্ভব। তোমাদের আমি পরে সবটা বুঝিয়ে বলবো। তোমরা আমার সঙ্গে চলো, আজ রাতটা যে করে হোক অন্যত্র কাটাও। অধীরবাবুর কথা শুনে আমিও যেন মনে মনে ঠিক করে নিলাম, না, আর এই বাড়িতে নয়, এখানে আমার শেষ রাত। লাবণ্য সায় দিল ওনার কথায়। মুহূর্তের মধ্যে আমরা গোছগাছ শুরু করে নিলাম। সামান্য কিছু জিনিস গুছিয়ে আমরা তৈরি বাড়ি ছাড়বো বলে। ঘরে এসে দেখি বাবাই নেই। কয়েক মিনিট আগেও তো ঘরেই ছিল, আমি নিজেই দেখে গেলাম এক্ষুনি। বাবাই, বাবাই! আমি দুই একবার ডাক দিলাম, কিন্তু কোথায় বাবাই? কোনো শব্দ নেই। আচমকা মাথার ওপর থেকে একটা খিলখিলিয়ে হাসির শব্দ শুনে চমকে উঠলাম। মাথার ওপরে তাকাতেই দেখি সিলিংয়ের দেওয়ালের সঙ্গে বাবাইয়ের শরীরটা টিকটিকির মতো আটকে আছে। ওই অবস্থাতেই আমার দিকে তাকিয়েও খিলখিল করে হাসছে। ঠিক এমন সময় দপ দপ করতে করতে দুইখানা এমার্জেন্সির আলো নিভে গেল। ঘরের ভেতরটা ডুবে গেল গাঢ় অন্ধকারে। এদিকে অন্ধকার দেখে লাবণ্য আর অধীরবাবু বোধহয় ছুটে আসছিলেন। হঠাৎ দুজনের একসঙ্গে প্রবল আর্তনাদ শুনতে পেলাম। তারপরে আবার সব চুপচাপ। বাইরে এক নাগারে বৃষ্টির শব্দ। কি হলো হঠাৎ? ওরা এমন চিৎকার করে উঠলো কেন? আর বাবাই কোথায়? কি হচ্ছে এখানে? ভয়ে গা হাত পা সিটিয়ে যাচ্ছে আমার। ঠিক এমন সময় বাইরে একবার বিদ্যুৎ চমকে উঠল। সেই বিদ্যুতের আলোয় যা দেখলাম তাতে মনে হলো আমার সারা শরীরে কেউ বরফ কুচি ঢেলে দিয়েছে। থরথর করে কেঁপে উঠলাম। দরজার সামনে দাঁড়িয়ে আছে বাবাই। ওর চোখে মুখে ভয়ানক আক্রোশ, আর হাতে একখানা ধারালো ছুরি। ঠিক সেই সময় ঘরের এমার্জেন্সি লাইট দপদপ করে জ্বলে উঠতে লাগলো। আমি দেখলাম বাবাইয়ের মুখে ফুটে উঠেছে এক ভয়ঙ্কর কুটিল হাসি। আর ও কি? ওর হাতে ধরা ছুরির গা বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে কেন? তাহলে কি ওই ছুরি দিয়েই বাবাই? কিছু বোঝার আগেই আমি দেখলাম ছুরিটা তুলে ধরে বাবাই আমার দিকে ছুটে আসছে। বিশ্বাস করুন ওই মুহূর্তে প্রচন্ড আতঙ্কে এমন অবস্থা হয়েছিল, সামান্য নড়ার ক্ষমতা পর্যন্ত ছিল না আমার। আমি নড়তে পারলামও না। শুধু টের পেলাম একটা ধারালো বস্তু আমার পেটের নরম চামড়া ভেদ করে ভেতরে ঢুকে গেল। ঠিক সেই সময় বাইরে খুব জোরে কি একটা আওয়াজ হলো। যদিও সেই দিকে খেয়াল করার মতো অবস্থায় আমি ছিলাম না। আমি মাটির ওপরে পড়ে গিয়েছিলাম। দেখলাম বাবাই ধীরে ধীরে আমার বুকের ওপর উঠে বসলো। ওর দুটো চোখে কোনো আদিম জিঘাংসা। পরক্ষণেই ওর ছুরিটা তুলে ধরলো আমার বুকে বেঁধানোর জন্য। বাবাই! প্রচন্ড জোরে চিৎকার করে উঠলাম আমি। এক মুহূর্ত ওর কি যেন একটা হলো, থরথর করে কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য ও কি চেতনা ফিরে পেল? ঠিক সেই মুহূর্তেই মনে হলো আমার বাবাই আমার দিকে চেয়ে আছে, করুণ, কাতর, অসহায় সেই দৃষ্টি। পরক্ষণেই আবার সেই ভয়ঙ্কর উগ্রতা, অন্ধ ক্রোধ। ওর ছুরিটা এইবার আমার বুকে সজোরে বসিয়েই দেবে, তার আগেই কি যেন একটা হলো। বাবাইয়ের পেছন থেকে
কে যেন একটা এসে ওর ঘাড়ে কি একটা ফুটিয়ে দিল। বাবাইয়ের শরীরটা কেঁপে উঠল থরথর করে। তারপর চারিদিকে অনেকগুলো অন্ধকার কালো কালো ছায়া, অনেক চাপা ফিসফাস, গুঞ্জন। ওরা কারা? কি চায় এরা? কেন এসেছে এখানে? আমি বুঝলাম সব আবছা হয়ে আসছে, পেটে যন্ত্রণা তীব্র হচ্ছে, রক্ত গল গল করে রক্ত বেরোচ্ছে আমার শরীর থেকে। সবটা অন্ধকার হয়ে যাওয়ার আগে শুধু টের পেলাম বাবাইয়ের শরীরটা ধপ করে আমার বুকের উপর এলিয়ে পড়ল। যখন জ্ঞান ফিরল তখন হাসপাতালের বেডে, পেটে অনেকগুলো স্টিচ পড়েছে। পাশের বেডেই দেখলাম লাবণ্য শুয়ে, কিন্তু আমার বেডের সামনে আর একজন যাকে দেখলাম তাকে বোধহয় আশা করিনি। আমার সেই প্রতিবেশী লোকটি, যে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিলেন। এরপরের ঘটনা সংক্ষেপে বলি। সেই রাতে উনি এসে আমায় এবং বাকিদেরকে বাঁচিয়েছিলেন। বাবাই ওই রাতে একা আমাকে নয়, লাবণ্যকে এবং অধীর বাবুকেও একই রকম ছুরি দিয়ে কুপিয়েছিল। মোক্ষম সময়ে ওই ভদ্রলোক এসেছিলেন তাই, নইলে যে সেদিন কি হতো কেউ জানে না। পরে পুলিশের হাত থেকে কিভাবে বেঁচেছিলাম সে আর এক গল্প। ভদ্রলোক পেশায় ডাক্তার, ওনার কাছ থেকেই এই রাধাকুঠির ঘটনা শুনি। বছর 5 আগে এখানে নাকি এক দম্পতি ভাড়ায় থাকত। লোকটির নাম ছিল রাজীব, মহিলাটির নাম লীনা। মহিলাটি মানসিকভাবে অসুস্থ ছিলেন। বরের সঙ্গে প্রায়শই তুমুল ঝগড়া হতো। তবে মহিলাটির মানসিক বিকৃতি শুধু ঝগড়াঝাটিতেই সীমাবদ্ধ ছিল না, ওর নজর ছিল এলাকার বাচ্চাদের দিকে। পিডোফাইল বলে এক ধরনের বিকৃতকাম মানুষ হন, যারা ছোট ছোট শিশুদের ওপর নানা রকম যৌন অত্যাচার করে মজা পান। উনিও সেরকমই ছিলেন। একবার এলাকারই একটা ছোট্ট বাচ্চার সঙ্গে ওরকম করতে গিয়ে নাকি ধরা পড়েন। খুব মারধর হয়েছিল। পাড়ার লোক গিয়ে বরটাকে নানান রকম কথাও বলে এসেছিল। ওই রাতেই বরটা বউটাকে খুন করে। তারপরে তার বডি পাশের পুকুরে ফেলে নিজেও এসে বাড়িতে গলায় দড়ি দিয়ে সুইসাইড করে। ছেলেটাকে মেয়েটা বড় ভালোবাসত, বুঝলে। তবে মেয়েটির এই বিকৃত কামের কথা জানতো না। অনেক ঠিক করার চেষ্টা করেছিল। ওর এই স্বভাবের জন্য ওকে নিয়ে বারংবার বাসা বদলেছে, তবু ছেড়ে যায়নি। অনেক চেষ্টা করেছিল ঠিক করার, কিন্তু কোনো লাভ হয়নি। ছেলেটার সুইসাইড নোটে এই কথাগুলো লেখা ছিল। ডাক্তারবাবুর বলা কথাগুলো আজও কানে ভাসে। ভদ্রলোক সেদিন সঠিক সময়ে এসেছিলেন, ভাগ্যিস। উনি আসার আগে পরিস্থিতি আন্দাজ করতে পেরে একটা সিরিঞ্জ নিয়ে এসেছিলেন, ঘুমের ওষুধে ভরা। এর আগে এই বাড়ির ভাড়াটিয়াদের সঙ্গে কি ঘটেছে তা ওনার জানা ছিল। আচ্ছা, ঠিক ওই মুহূর্তেই আপনি বুঝলেন কি করে যে আপনাকে আসতে হবে? আমার প্রশ্নের উত্তরে ডাক্তারবাবু একটা অদ্ভুত কথা বলেছিলেন। জানি না, আমি জানলা দিয়ে বৃষ্টি দেখছিলাম, কিন্তু আচমকাই মনে হলো তোমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে কেউ দুহাত তুলে ডাকছে। এক মুহূর্ত দেখে মনে হলো রাজীব। কে জানে কেন বুকটা কেঁপে উঠেছিল। তখনই বুঝতে পারি কোনো গড়বড় আছে।
সঙ্গে সঙ্গে প্রস্তুতি নিয়ে ছুটে যাই। অদ্ভুতভাবে সুস্থ হওয়ার পরে অধীরবাবুও একই কথা বলেন। সেই রাতে ওই বাড়িতে উনি একটা নয়, বরং দুটো পরস্পর বিরোধী শক্তির উপস্থিতি টের পেয়েছিলেন। একটা ভয়ঙ্কর অশুভ আর একটা দুর্বল প্রচ্ছন্ন শক্তি, কিন্তু শুভ। ওনার মতে ওই শুভ শক্তিটির জন্যই বাবাই বারবার নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে। প্রতিবার ওই শক্তি বাবাইকে এসে রক্ষা করেছে শেষ মুহূর্তে, কিন্তু সেই রাতে হয়তো শেষ রক্ষা হতো না যদি না। সেই রাতের কথা ভাবলে এখনো গা শিউরে ওঠে। আর কখনো ওই বাড়িতে ফিরে যাইনি আমি, যাওয়ার প্রশ্নও ওঠে না। বাবাইকে স্বাভাবিক করতে দীর্ঘ কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হয়েছিল। জানি না এই কাহিনী আদৌ বিশ্বাসযোগ্য মনে হবে কিনা। যারা বিশ্বাস করবেন ভালো, আর যারা করবেন না তারা গল্প ভেবেই পড়বেন না হয়। তবে একটা কথা মনে রাখবেন, ওরা আছে। আমাদের চারপাশেই ওরা আছে, মানুন আর নাই মানুন, অন্ধকারে ওরা মিশে আছে। আপনি নিজেও জানেন না কখন কোন পরিস্থিতিতে আপনি ওদের মুখোমুখি হয়ে পড়বেন। তাই সাবধান, বিশ্বাস করুন, ওরা কিন্তু আছে।